নতুনদের চোখে আগামীর স্বপ্ন, তরুণদের চোখে আগামীর স্বপ্ন এবং সেই স্বপ্ন পূরণে কিছু তরুণ উদ্যোক্তা, তরুণ স্বপ্নবাজ মানুষ কাজ করে যাচ্ছেন। তেমনই দুজন অতিথি আছেন আজকে আমাদের সাথে স্টুডিওতে। কারা আছেন ইমদাদ? অতিথিদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। বলতে পারি সকালের বাংলাদেশে সকাল সকাল আপনাদের জন্য এটা হলো আমাদের নববর্ষের গিফট আপনাদের জন্য। আমরা দুইজন যাদেরকে আমাদের অতিথি আছেন, প্রথম আছেন জাওয়াদ আরেফ খান। জাওয়াদ একজন লেখক এবং উদ্যোক্তা। তার পাশে আছেন ফায়েজ বেলাল। ফায়েজ বেলালও আসলে অনেকগুলো পরিচয়। ফায়েজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ ইউথ সোসাইটি। এই পরিচয় শুরু করি আপনাদের দুজনকেই নতুন বছরের শুভেচ্ছা। রাত 31st নাইট ছিল, এরপরে সকাল, আসাটা কি বেশি কঠিন হয়ে গেল? না ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্য লাভলি ইন্ট্রোডাকশন অ্যান্ড টু বি অনেস্ট থ্যাংক ইউ ফর দ্য ওয়ার্ম ওয়েলকাম অ্যান্ড ইন্ট্রোডাকশন। সবাইকে ইংরেজি নতুন বছরের শুভেচ্ছা। এবং আশাটা আসলে অত কঠিন ছিল না। সকালে ওঠা হয় কাজের সুবাদে হোক বা সকালকে উপভোগ করতে ওঠা হোক, আর শীতের সকাল তো এমনি খুবই উপভোগ্য, সো ভালোই ছিল, খুব একটা কষ্ট হয়নি। 31st নতুন বছর যে এভাবে শুরু করব, এটাও কিন্তু একটা নতুন রকম অভিজ্ঞতা বলতে পারেন। অবশ্যই নতুন রকম অভিজ্ঞতা। আপনার নতুন বছরের নতুন সকালের একটা অভিজ্ঞতাটা আমাদেরকে বলুন। যমুনা টেলিভিশনের সাথে যেহেতু শুরুটা হলো, খুবই আনন্দিত যখন আমি গতকালকে আসলে কনফার্মেশন পেয়েছিলাম ফ্রম যমুনা যে এরকম সকালের বাংলাদেশে আজকে উপস্থিত হব। তো আমি খুবই আনন্দিত ছিলাম, কারণ যমুনা টেলিভিশনের দর্শকদের সাথে আমি এই সময়টা পার করতে পারবো। তো সবাইকে আবারও হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা, আপনাদেরকেও একই সাথে অনেক অনেক এবং অনেক আশা এবং স্বপ্ন নিয়ে আজকে এই সিটে বসেছি। না, এটা আমাদের জন্য প্রিভিলেজ যে আপনারা জানি যে আমরা সম্প্রতি ডায়ানা অ্যাওয়ার্ড যেটা হয়েছে, জাওয়াদ আপনি পেয়েছেন, ফায়েজ আপনি একজন জাজ ছিলেন, ওয়ান অফ দ্য জাজেস। এটা আমাদের জন্য খুবই গর্বের ব্যাপার। ফায়েজ, মূল আলোচনায় যাওয়ার আগে প্রথমেই যদি বলি যে 2025 সালে আপনি কেমন দেখতে চান? 2025 সালে কেমন দেখতে চাই? আসলে একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমরা সবাই জানি যে আমরা বাংলাদেশটাকে নতুন করে গড়ে তুলতে চাচ্ছি। তো বাংলাদেশের যে সামাজিক সমস্যাগুলো রয়েছে সেগুলোতে আমরা কিভাবে একটি ইম্প্যাক্ট ফেলতে পারি বা চেঞ্জ আনতে পারি, আমি আসলে মূলত সেদিকেই কাজ করতে চাই এবং সেরকম একটা নতুন বাংলাদেশ দেখতে চাই। আমি কারেন্টলি কাজ করছি বাংলাদেশের যে আনএমপ্লয়মেন্ট প্রবলেম বা যেটাকে বেকারত্ব সমস্যা বলে থাকি আমরা, সামাজিক একটা সমস্যা সবচেয়ে বড়, আমরা সবাই জানি। তো সেটা নিয়ে আমি কাজ করছি এবং আমি চাই যে 2025 শেষে, কারণ আমরা 2022 থেকেই দেখতে পাচ্ছি যে আনএমপ্লয়মেন্ট রেট বা যেটাকে আমরা বলি হচ্ছে বেকারত্ব, সেটা কিন্তু বাড়ছে। তো এটাকে আমরা কমিয়ে আনার দিকে বা লোকজন যারা আছে তরুণ, তাদেরকে একটা প্রপার গাইডেন্স দেওয়া বা তাদের যেসব একটা গাইডলাইন প্রয়োজন, রোডম্যাপ প্রয়োজন, সেটা যাতে আমরা দিতে পারি এবং একটা নতুন বাংলাদেশ দেখতে পারি। আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে নতুন বাংলাদেশকে ঠিক কিভাবে দেখতে চান, আপনার কল্পনায় নতুন বাংলাদেশ কেমন হতে পারে, ওখানে আপনার কি কন্ট্রিবিউশন থাকবে? থ্যাংক ইউ সো মাচ। আসলে প্রতিটা সকালে আমার জন্য নতুন বাংলাদেশ, কারণ আমি প্রতিটা দিন, প্রতিটা সময় আমি নিজেকে পরিবর্তন করতে কাজ করার চেষ্টা করে থাকি সব সময়। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমার যে সর্বপ্রথম যে জায়গাটাতে আমার দেশকে আমি দেখতে চাই, সেখানে পূর্ণ নিরাপত্তা থাকবে আমাদের সকল নাগরিকদের এবং ইনইকুয়ালিটিস একটা সোসাইটি সিস্টেম আমরা গড়ে তুলতে পারবো, যেখানে তরুণরা, জাওয়াদ খুব ভালোভাবে বলছিল, আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করে, সেখানে আমাদের তরুণরা আমাদের দেশে উদ্যোক্তা হিসাবে কাজ করতে পারবে, আমাদের দেশের জব মার্কেটে কাজ করতে পারবে এবং নিজেদের মেধাকে কাজে লাগিয়ে। সো সেই ক্ষেত্রে আমি জাস্ট আমাদের যদি আমার নিজের জায়গা থেকে কন্ট্রিবিউশন থাকে বা আমার অর্গানাইজেশন বাংলাদেশ ইউথ সোসাইটি BYS এর পক্ষ থেকে কোনো কন্ট্রিবিউশন থাকে, সেখানে আমরা কিন্তু অলরেডি সাস্টেনেবল যে ডেভেলপমেন্ট গোল রয়েছে, সেখানে আমরা ডিরেক্টলি যে 17টা যে গোল রয়েছে ইউএন কর্তৃক, যেটা 2030 সালে পুরো পৃথিবী বাস্তবায়নের পথে চলছে, সেখানে আমরা 4টা গোলে ডিরেক্টলি কাজ করছি। তার মধ্যে প্রথম জেন্ডার ইকুয়ালিটি, কোয়ালিটি এডুকেশন, ক্লাইমেট অ্যাকশন অ্যান্ড পিস অ্যান্ড টলারেন্স। তো এই প্রত্যেকটা গোলকে আমরা সামনে রেখে ইউথদেরকে কানেক্ট করে অলমোস্ট অ্যাক্রস দ্য কান্ট্রি 10,000 ইউথ আমাদের সাথে অলরেডি কাজ করছে। সো এটা আমাদের অর্গানাইজেশন। আর আমার পার্সোনালি যদি বলেন, আজকেও আমার পার্সোনালি আশা আসলে কিন্তু সকলের সাথে কথা বলা বা আমার আইডিয়াটাকে শেয়ার করা যে কিভাবে আসলে আমরা ফিউচারে বা আগামীকালের জন্য এই দেশটাকে সুন্দর করতে পারি। আমরা ফায়াজ আপনাকে প্রশ্ন না করেই পারছি না, আপনি নিজে যেহেতু লিঙ্গভিত্তিক সমতা নিয়ে কাজ করেন, তাদের রিকোয়ারমেন্টগুলো তারা যেভাবে চাচ্ছেন এটা কিন্তু অসাধারণ। কিন্তু একটা জায়গাতে আপনার কি কোনো জায়গাতে কোনো কিছু মনে হয়েছে যে এই প্রতিনিধিত্ব যেটা হয়েছে? প্রথমত আমি একটা দিয়ে শুরু করতে চাই। আমি পুরো নিউজটা দেখছিলাম, তো যারা অংশগ্রহণ করেছে আমি কিন্তু খুবই তাদেরকে স্বাগত জানাই যে তাদের সাথে দেখা হওয়ার সৌভাগ্য হয়েছে, যেহেতু সিরাজগঞ্জ থেকে আসা তরুণদের সাথে। কিন্তু সেখানে আমরা কিন্তু একটা জায়গাতে একটু চ্যালেঞ্জ দেখলাম যে সব ছেলেদের প্রতিনিধিত্ব ছিল।
সেখানে আমরা আশা করছিলাম যে যদি আমাদের উইমেন্সদের পার্সপেক্টিভটাও নেওয়া যায়, কারণ আমাদের বাংলাদেশ, নতুন বাংলাদেশ গড়তে হলে বা আমাদের বাংলাদেশ না পৃথিবী গড়তে হলে সমান সমতা এগিয়ে চলতে হবে। মানে সকাল 7:15 সিরাজগঞ্জ, এইটা কি একটা চ্যালেঞ্জ নাকি অতটা চ্যালেঞ্জ না, আপনি যেহেতু সারা বাংলাদেশে কাজ করেন? ভাইয়া আমি যদি অনেস্টলি স্পিকিং বলি, আমাদের অর্গানাইজেশন কাজ শুরু করে 2014 সালে কিন্তু সেই বরিশাল থেকে, এবং আপনারা জানেন যে বরিশাল খুব কোনো এরিয়া আছে যেখানে মোর রিমোট এরিয়া, কিন্তু সেই জায়গাতে আমি যদি বলি যে আমাদের যে নারীদের যে পূর্ণ নিরাপত্তা, সেইটা কিন্তু আমরা এখনো অবকাঠামোর মধ্য থেকে পূর্ণ নিরাপত্তা এনশিওর করতে পারিনি, যে কারণে হয়তো এই আপনার দিক থেকেও এই প্রশ্নটা চলে আসছে যে আমরা কি আসলে 7:15 দিকে আমাদের তরুণীরা আসতে পারবে কি পারবে না। আর একটা জিনিস হচ্ছে, আমি মনে করি যে আসলে পারা সম্ভব, তাদেরকে আসলে কতটুকু আমরা ইনভাইটেশন দিতে পেরেছি, তাদের নিরাপত্তাটা আমরা কতটুকু নিশ্চিত করতে পেরেছি, সেই বিষয়ে আমি তো আসলে জানি না। সো সেই বিষয়ে আমাদের ফোকাস দিলে হয়তো তাদের প্রতিনিধিত্বটাও আমরা দেখতে পেতাম। আমরা নিশ্চয়ই চাই এই প্রতিনিধিত্ব, কারণ একটা কথা আছে যে ভালো কিছু করতে হলে সবার অংশীদারিত্বটা খুব দরকার। আমরা আমাদের সাথে ফায়েজ বেলাল, জাওয়াদ আরাফ খান আছে, আমরা তাদের সাথে আরো কথা বলবো। জাওয়াদ আরাফ খান, আপনি বলছিলেন যে আনএমপ্লয়মেন্ট নিয়ে কাজ করছেন আপনি, বা সেটার উপরে আপনার কাজের ফোকাসটা। আমাদের দেশে বেকারত্বের হার তো দিনকে দিন বেড়েই চলছে, তো সেই ক্ষেত্রে যদি আপনি আপনার দৃষ্টিভঙ্গি থেকে যদি বলতে চান, বা আপনার কি মতামত থাকতে পারে এখানে এই হারটা কমানোর ক্ষেত্রে, বা কিভাবে একজন মানুষ হচ্ছে শুধুমাত্র চাকরি প্রত্যাশী না থেকে নিজে কিভাবে স্বনির্ভর হওয়া যায়, আত্মনির্ভরশীল হওয়া যায়, দেশের অর্থনীতিতে কিভাবে তারা প্রভাব ফেলতে পারে, এই বিষয়টা আপনার দিক থেকে যদি একটু জানাতেন। খুবই চমৎকার প্রশ্ন। সবার প্রথমে যেটা বলতে চাই, চাকরি বলেন বা ব্যবসা বলেন, ব্যবসাও মানে চাকরিও কিন্তু একটা ব্যবসা, আপনি আরেকজনের ব্যবসাটাকে হ্যান্ডেল করছেন। সো সব কিছু মিলেই কিন্তু আমাদের একটা অর্থনৈতিক যে প্রোগ্রেশন, সেটা নিয়ে কিন্তু আমরা কথা বলছি। তো বাংলাদেশে আমি অনেক ইউথের সাথে কথা বলেছি যারা আমাকে রিচ আউট করেছেন, বা আমি তাদেরকে এনলাইট করার চেষ্টা করেছি। আমি অনেক ডিস্ট্রিক্টে গিয়েছি, তাদের সাথে বিভিন্ন সেমিনার করেছি, ওয়ার্কশপ করেছি। আমি 3টা প্রবলেম দেখতে পেয়েছি, যেটা এই 3টা প্রবলেম কনস্ট্যান্ট, এটার বাইরে কোনো প্রবলেম নেই। নাম্বার 1 প্রবলেম হচ্ছে, আমরা ধরেই নেই আমাদের মধ্যে একটা কাইন্ড অফ ট্যাবুই হয়ে গেছে যে আমরা স্কিল ডেভেলপমেন্ট শুরু করব বা কাজ খোঁজা শুরু করব গ্র্যাজুয়েশন শেষ হওয়ার পরে। সো গ্র্যাজুয়েশন শেষ হতে হতে 24-25 হয়ে যাচ্ছে, এবং তখন কিন্তু আমার উপরে অনেক রেসপন্সিবিলিটিস, আমার উপরে অনেক চাপ থাকে। তখন যে আমি একটা আউট অফ দ্য বক্স কিছু করব, সে রিস্কটা নেওয়ার সুযোগ থাকে না। সো কি শহর গ্রাম দুটোর জন্য অবশ্যই শহরে আপনি দেখেন, আজকে একটা ফ্রেশ গ্র্যাজুয়েট যদি বের হয়, ফ্যামিলি থেকে বলেন, সমাজ থেকে বলেন, সব জায়গায় কিন্তু একটা চাপ আছে যে আপনাকে জবে ঢুকতে হবে, বা সমাজের যে একটা বক্স, সেই বক্সের মধ্যে আপনাকে ঢুকতে হবে। কিন্তু আপনি যদি একটু আগে শুরু করেন, লেটস সে আপনি একটা স্কিল ডেভেলপ করছেন, যখন আপনি গ্র্যাজুয়েশন কমপ্লিট করছেন, আপনার কিন্তু অলরেডি কিছু একটা তৈরি হয়ে গিয়েছে, বা আপনি কনফিডেন্ট যে আপনার স্কিলটা দিয়ে আপনি কোনো একটা জায়গায় পৌঁছাতে পারবেন। সো সেই স্ট্রং জায়গাটা চলে আসে। সো আমরা সবাইকে ইনফ্লুয়েন্স করি যে যত দ্রুত সম্ভব শুরু করা হোক, কারণ একটা সময় বলা হতো যে পড়াশোনার পাশাপাশি অন্য কিছু করলে পড়াশোনার ক্ষতি হবে, কিন্তু নতুন বাংলাদেশে কিন্তু দেখবেন সবাই এখন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছে। সো এইটাই আমি মনে করি যে একটা বিশাল প্রোগ্রেশন, মানুষের মাইন্ডসেটে চেঞ্জ আসছে। সেকেন্ড যে প্রবলেমটা আমি মনে করি, সেটা হচ্ছে যে কোন স্কিলটা আমি শিখবো। মানুষ ভাবে কি যে আজকে ডিজিটাল মার্কেটিং শিখলে অনেক টাকা, ফ্রিল্যান্সিং অনেক টাকা, দেখা যায় টাকার ঝলকানিতে আমরা আসলে আসল জিনিসটা শিখতে পারি না। আমার ইন্টারেস্ট কোথায়? সাপোজ আমি ভালো লিখতে পারি, বা আমি ভালো বলতে পারি, বা আমি ভালো ডিজাইন করতে পারি, সেটার সাথে অ্যালাইনমেন্ট রেখে আমাকে স্কিলটা ডেভেলপ করতে হবে, সো দ্যাট যখন আমি কাজটা করবো আমার কাছে কখনো বার্গেন মনে হবে না, মনে হবে যে আমি একটা অ্যাডভেঞ্চারে আছি, আমি একটা কাজ করছি, দেশের জন্য কাজ করছি, বাইরের মানুষের সাথে কথা বলছি। এবং আমরা শুধু দেশের জব মার্কেট না, বাইরে কিন্তু হিউজ একটা জব মার্কেট আছে। আমরা ফ্রিল্যান্সিং নিয়ে সবসময় কথা বলি, যেখানে আসলে আমি মনে করি মাত্র 10% মার্কেট ক্যাপ করা হয়েছে। ফ্রিল্যান্সিংয়ের বাইরেও রিমোট জবস আছে, আপনি বিভিন্ন রকমের তাদের সাথে আপনি ডিরেক্ট কাজ করতে পারছেন, তাদের টিমে কাজ করতে পারছেন, বা কন্ট্রাক্ট নিতে পারছেন আপনি তাদের সাথে। সো এগুলো কিন্তু একটা বিশাল অপরচুনিটিস। থার্ড যে প্রবলেমটা আমি মনে করছি, যে যদি এই দুটো ঠিকও থাকে, ধরে নিলাম সে আগে শুরু করেছে, সে স্কিল ডেভেলপ করেছে অ্যালাইন করে, থার্ড প্রবলেমটা হচ্ছে সফট স্কিলগুলো নেই। এখন সাপোজ আমি জানি কিভাবে এই কাজটা করতে হয়, কিন্তু আমি ভাইয়াকে বুঝাতে চাচ্ছি যে ভাই আপনি আমাকে দায়িত্বকে দেন, কিন্তু আমি আপনার সাথে কমিউনিকেট করতে পারছি না। বা দেখা যাচ্ছে যে
একটা ইন্টারভিউ বোর্ডে বসছি আমি জানি না তার সাথে কিভাবে কথা বলতে হয়, আই কন্ট্যাক্ট করতে হয়, বডি ল্যাঙ্গুয়েজ মানে আনতে হয়, বা তাকে সে কনফিডেন্সটা আমি কিভাবে দিব। আপনি যে আমাকে কাজটা দিবেন, আপনাকে তো আমার কনফিডেন্সটা দিতে হবে যে আই ক্যান ডেলিভার ইট প্রপারলি। সো সেটা হচ্ছে না। সো এই 3টা প্রবলেমকে আমরা যদি সলিউশন করতে পারি, আজকে অনেকেই বলছেন যে আমরা বের হয়ে চাকরি পাচ্ছি না, কিন্তু অন্যদিকে এমপ্লয়াররা কিন্তু বলছেন যে চাকরি কিন্তু আছে, আমরা লোক পাচ্ছি না, ভালো ক্যান্ডিডেট, রাইট ক্যান্ডিডেট পাচ্ছি না। এক্স্যাক্টলি, তো রাইট ক্যান্ডিডেট পাচ্ছি না। তাহলে সমস্যাটা কিন্তু এই 3টা মানে কোর পয়েন্টেই আছে। আমরা এই 3টা নিয়ে কাজ করার চেষ্টা করছি এবং আশা করি এই পয়েন্টগুলো চেঞ্জ করতে পারলে আমরা একটা নতুন বাংলাদেশ দেখতে পারবো। আমরা নতুন বাংলাদেশের হয়তো প্রসেসের ভেতরে আছি। জাওয়াদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যেটা করব যে আমরা ফায়েজ বেলালের কাছে এই প্রসঙ্গে আসার আগে আমরা আবার একটু অন্য একটা জায়গা থেকে, নাটোর থেকে ঘুরে আসতে চাই। নতুন বছরের সম্ভাবনা, সেখানকার তরুণরা কি ভাবছে সেটা নিয়ে আমরা জানতে চাই। সহকর্মী নাজমুল হোসেন যোগ হবে আমাদের সাথে। জাওয়াদ যেটা বললো ওই জায়গাটাতে আমরা আবার আসতে চাই। বললো যে 3টা স্কিলের কথা বললো, 3টা জায়গাতে গ্যাপ। আপনি কি মনে করেন এখানে নারী পুরুষ, আপনি জানেন যে সরকারের একটা পঞ্চবার্ষিকী পরিকল্পনা আছে শুধুমাত্র নারী পার্টিসিপেশন বাড়ানোর জন্য আলাদা কি কি কাজ করতে হবে। এরপরেও যদি বলি যে আপনি যেহেতু সারা বাংলাদেশে আপনি কাজ করেন, মেয়ে এবং পুরুষদের, ছেলেদের এখানে প্রতিনিধিত্ব কি একই রকম? এবং স্পেশালি যদি স্কিল সেটের কথা বলি, আমি আসলে মনে করি না একই রকম। এবং আমাদের সোসাইটির যে কাঠামোটা আছে সেখানেও কিন্তু আমরা দেখতে পাই যে যাওয়ার যে কথাগুলো বলছিল যে সেখানে আমরা আসলে সেই প্রায়োরিটাইজটা দেখি। অন্তরায়গুলো কি কি, বাধাগুলো কি? আমি সেটাই বলছি যে আমরা যদি একটু দেখি যে আমার ইভেন আমার ফ্যামিলি থেকে শুরু করে যদি আমার জন্য যে ল্যাপটপটা কিনে দেওয়া হচ্ছে অথবা আমার জন্য যে ল্যাপটপটা প্রয়োজন সেই জায়গাটাতে আমি যেভাবে পাচ্ছি, বা আমার জন্য যে মোবাইলটা, এখন ডিজিটাল স্কিলসের মানে আমাকে গেইন করতেই হবে। আমরা অনেক সময় জানি যে আমরা বলি যে ফোন দিলে নষ্ট হয়ে যাবে, কিন্তু এখন ফোন ছাড়া তো চলবে না। একজন ইউথ যখন মানে এগিয়ে চলতে হবে তার ফোন লাগবে, তার ল্যাপটপ লাগবে। এক্স্যাক্টলি, পড়াশোনা থেকে শুরু করে সবকিছুতে। তো সেই ক্ষেত্রে আমরা যদি দেখি যে আমাদের রিমোট এরিয়াতে আমরা কিন্তু দেখি যে ছেলেদের যেভাবে ট্রিট করা হচ্ছে, একজন ছেলে যেভাবে ল্যাপটপ পাচ্ছে, অ্যাক্সেস পাচ্ছে, একজন নারী কি পাচ্ছে আমার কাছে মনে হয় না। সো সেই জায়গাতে আমাদের অবশ্যই কাঠামোগত চেঞ্জ করার দরকার আমি মনে করছি। একই সাথে আমাদের তরুণীদের সবচেয়ে বড় যে চ্যালেঞ্জের জায়গাটা রয়েছে সেখানে হচ্ছে কি আমরা আসলে স্কিলসগুলো সেট করে দিচ্ছি নারী মানে ছেলে এবং মেয়ের জন্য। মানে আমরা ছোটবেলা থেকে দেখে আসছি যে তোমার এই জিনিসটা দিয়ে খেলতে হবে, তোমার মানে খেলাধুলার মধ্যে খেলনাটাও কিন্তু আলাদা, জন্য পুতুল খেলা, রান্না বান্না, মানে এই ধরনের ব্যাপারগুলো, এই বৈষম্যগুলো আসলে এই চর্চাগুলো, এটা আসলে চর্চা। মানে গাড়ি নিয়ে খেলার, পুতুল নিয়ে খেলার ভিতরে এটা তাকে আমরা স্বাধীন চিন্তাটা দিচ্ছি না, সে কি চাচ্ছে দিচ্ছি না, আমরা ধরিয়ে দিচ্ছি। আমি যদি একটু ভাইয়া বলি যে আমাদের যে জেন্ডার বেস ভায়োলেন্সের আমরা যদি একটু দেখি যে সেখানে হচ্ছে কি যে আমি একজন ছেলে হিসেবে যখন বড় হয়েছে আমাকে কান্না করা যাবে না, মানে আমাকে সবসময় মানে হার্ড হইতে হবে। এই যে একটা ব্যাড প্র্যাকটিসের মধ্য থেকে আমরা যাই। আপু যেটা বলছিল যে পুতুল খেলা, সো মেয়ে মানে আমাদের যারা তরুণীরা রয়েছে তাদেরকে সবসময় সফট থাকতে হবে, তাদের জোরে হাসা যাবে না। আর ছেলেদেরকে সবসময় হচ্ছে কি হার্ড থাকতে হবে, কারণ তিনি ছেলে, কাঁদা যাবে না। এই যে আমরা যে জেন্ডারের জন্য যে সেটগুলো করে দিচ্ছে, আমাদের সোসাইটি সেটগুলো করে দিচ্ছে, এইটার জন্য কিন্তু আমাদের জেন্ডার বেস ভায়োলেন্সের সংখ্যাটা অনেক বেশি বাড়ছে। কারণ আমরা অনেক সময় জেনে বুঝে না বুঝেই কিন্তু অনেক সময় আমাদের যারা কিশোরী রয়েছেন, তরুণী রয়েছেন, বা আমাদের তরুণরা যারা রয়েছেন, আমরা মিস ইউজ করে থাকি এই পাওয়ার এক্সারসাইজটাকে। এই পাওয়ার এক্সারসাইজের এই জায়গা থেকে আমার মনে হয় যে বিরতির পরে আমরা আরো কথা বলতে চাই। এবং ফায়েজ, আমি জানি না আপনি দেখেছেন কিনা, আমরা যখন শুরু করছিলাম তখন আমাদের একটা প্রতিবেদন গিয়েছিল মনের সংস্কার করা দরকার। হ্যাঁ, তো ব্রেজা যেটা জানাচ্ছিল মনের সংস্কার, আসলে অনেকগুলো জায়গাতে মনের সংস্কার দরকার, যেটা আমরা কথা বলেও বুঝতে পারছি। সেখানে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে নারীদের কিছু প্রতিবন্ধকতার কথা আপনি বলেছেন। সেই প্রতিবন্ধকতাগুলো আসলে উত্তরণের জায়গাটা আমরা কিভাবে কল্পনা করতে পারি বা ভাবতে পারি, কিভাবে আগালে এই প্রতিবন্ধকতাগুলো দূর হবে এবং একই সাথে তাদের যে শিক্ষা সেটার একটা অর্থনৈতিক ফল আমরা পাবো, আমাদের অর্থনীতিতেও সেটা অবদান রাখবে। যেমনটা দেখা যায় আমরা যেই পাঠটা বিদ্যালয়ে হোক অথবা হচ্ছে আমরা আমাদের যে কোনো স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে হোক, সেটাকে পরবর্তীতে আমরা ফলপ্রসূ করতে পারি না, সেটা হয়তো শিখে অনর্থক হয়ে থাকে। তো এই জায়গাগুলো কিভাবে আসলে একটু সংস্কার করা যায়? থ্যাংক ইউ আপু। তো ফলটা অলরেডি কিন্তু আমরা পাচ্ছি। আমাদের প্রচুর নারীরা, স্পেশালি আপনি সহ, আমাদের কিন্তু ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউশনে চলে গিয়েছে। সো আমি যদি বলি যে আমাদের যে চ্যালেঞ্জগুলোকে কীভাবে আমরা আসলে ফাইন্ড আউট করে সেটাকে সমাধানের পথে নিয়ে আসতে পারবো। সো আমাদের স্কিলস তো নর্মালি দুই ধরনের হয়, একটা হচ্ছে সফট স্কিলস, একটা হার্ড স্কিলস।
তো আমাদেরকে জেন্ডার মাথায় না রেখে প্রত্যেকের জন্য ইকুয়ালি পার্টিসিপেশন, মানে আমরা কিন্তু অংশগ্রহণটাকে মনে করি কি যে লাইক এখানে আপনি রয়েছেন, সো আমাদের মানে আপনার অংশগ্রহণ মানেই হচ্ছে কি তো আপনার হয়ে গিয়েছে, কি বলে আপনার নারীদের প্রতিনিধিত্ব হয়ে গিয়েছে। কিন্তু সবসময় কিন্তু আসলে অংশগ্রহণের মাধ্যমে আমরা প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি না, তার ভয়েস দরকার, তার মানে তার পূর্ণ নিরাপত্তা দরকার। সো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যারা আমাদের নারীরা বা কিশোরীরা যারা রয়েছেন তারা যাতে আমরা যেভাবে একজন ছেলে হিসাবে কথা বলতে পারি সমাজে দাঁড়িয়ে, আমরা যেভাবে রাত্রে 10টার সময় হচ্ছে গিয়ে বাইরে বের হয়ে হচ্ছে গিয়ে আমার কাজটাকে এনশিওর করতে পারি, প্রত্যেকটা নারীও জানি সেম ভাবে আমাদের মতো করে অপরচুনিটিগুলো পায়, তাহলে কিন্তু আমরা ইকুয়ালি একটা সোসাইটি পাবো। বাহ, চমৎকার। জাওয়াদের কাছে আসতে চাই। আমি একটা লেখায় আপনার প্রোফাইল পড়ছিলাম যেখানে বলা যে আপনি সামাজিক উদ্যোক্তা পাশাপাশি আপনি আবার দেশের বাইরেও বিভিন্ন জায়গাতে কাজ করেন, আপনি বিভিন্ন স্কিলের কথা বলছিলেন। জাওয়াদ, আমাকে শর্ট করে বলবেন যে কি করে সম্ভব ঢাকায় বসছি, ডলার ইনকাম করছি আমেরিকাতে কিংবা অস্ট্রেলিয়াতে? জি, যেহেতু আমি বাংলাদেশের মানুষকে আনএমপ্লয়মেন্ট করতে যাচ্ছি, সো আমাকে কিন্তু আগে নিজে জিনিসগুলোকে বুঝতে হয়েছে, নিজে এক্সপেরিমেন্ট করতে হয়েছে এবং নিজে অ্যাপ্লাই করে দেন কিন্তু আমি মানুষকে বলছি। তো আমিও সেম এই যে 3টা প্রবলেম বললাম, এই 3টা প্রবলেম থেকে বের হয়ে এসেছি। প্রথমত আমি শুরু করেছি মাত্র 15 বছর বয়সে, তো সেই বয়স থেকে দেখা যাচ্ছে আমার একটা নিজের অর্গানাইজেশন হবে, নিজের একটা প্রতিষ্ঠান হবে, সেখানে মানুষ কাজ করবে, সেখানে একটা অর্থনৈতিক প্রোগ্রেশন থাকবে, সেটা এনশিওর করেছি। সেকেন্ডলি আমি হার্ড স্কিল যেটাই শিখতে চাই আমার সাথে যেটাই অ্যালাইন হয়েছে, আমার ভেরি ফাস্ট লার্নার, এটা আমি আমার একটা স্ট্রেংথ মনে করি। সো আমি যেটাই মনে হয়েছে ভালো সেটা শিখে ফেলেছি। আর লাস্টলি আমি সফট স্কিলগুলো নিয়ে আমি কাজ করেছি। আমার প্যারেন্টসরা আমাকে ছোটোবেলা থেকে অনেক ইনফ্লুয়েন্স করেছে যে এগুলো শিখো, এগুলো বুঝো, জানো, এবং আমাকে ট্রেনিংগুলো সেভাবে দিয়েছেন। আলহামদুলিল্লাহ সবগুলো একসাথে কম্বিনেশন করে আমি সুফল পাচ্ছি, বা বাইরের কান্ট্রির সাথে যেভাবে কাজ করা যায় বিভিন্ন প্রজেক্টে, বিভিন্ন আমাদের অর্গানাইজেশনের সাথে অ্যাফিলিয়েশনে আমরা কাজ করছি আলহামদুলিল্লাহ। আমরা একেবারে শেষের জায়গাতে আছি। ফায়েজা, আপনার কাছে যদি আসতে চাই, যারা তরুণ তাদের কাছে আপনার কি মেসেজ থাকবে, বিশেষ করে যেহেতু আমরা আনএমপ্লয়মেন্ট নিয়ে কথা বলছি, এটা কুইক গেইন করা যায়? আনএমপ্লয়মেন্টের সাথে সাথে আমি একটা জায়গাতে আজকে যেহেতু বছরের শুরুর দিন, তো আমার মেসেজটা খুবই ক্লিয়ার যে আমি মনে করি এই দেশকে, এই পৃথিবীকে ভালো রাখতে হলে, যদিও আমি একটু বলে নিচ্ছি যে জাওয়াদ এবছর ডায়না অ্যাওয়ার্ড পেয়েছে এবং আমি 2022 সালে পেয়েছি, এবছর ডায়না অ্যাওয়ার্ডের জাজ হিসাবে দায়িত্ব পালন করেছি। সো আমি যখন আমার বিচারক হওয়ার মেইন একটা মোটো ছিল যে আমি ওয়ার্ল্ডের ইউথদের ইনোভেশন দেখতে চাই, ওয়ার্ল্ডের ইউথদের পলিসি দেখতে চাই, ওয়ার্ল্ডের ইউথদের স্টার্ট আপ আইডিয়াগুলোকে দেখতে চাই। এবং আমার কাছে মানে বিচারক প্যানেলে থেকে মনে হয়েছে আমাদের ইউথদের কিন্তু যথেষ্ট আইডিয়া মানে যেভাবে রয়েছে এবং তাদের যে প্ল্যান সেটা খুবই ভালো। আমাদের যে জায়গাটাতে ঘাটতি রয়েছে সেটা ইমপ্লিমেন্টেশনে। সো সেই জায়গা থেকে আমি বলবো যে আমাদের ইউথদের ইমপ্লিমেন্টেশনের জায়গাতে ফোকাস দেওয়া উচিত। আর যদি আমি একটা র্যান্ডম মেসেজ দিতে চাই আমাদের তরুণদেরকে, যেহেতু আজকে যমুনা টেলিভিশনে অপরচুনিটিটা পেয়েছি, পৃথিবী এবং দেশকে ভালো রাখতে হলে আমার নিজেকে ভালো রাখতে হবে। আমাদের এখন কিন্তু আমরা দেখি অনেক সময় আমাদের ইউথদের মধ্যে মেন্টাল হেলথ ক্রাইসিস অনেক বেড়ে যাচ্ছে, অস্থিরতা বেড়ে যাচ্ছে। সো সেই জায়গাতে আমার ফ্যামিলি, আমার ব্যক্তিগত লাইফ অথবা আমার কাজের লাইফ, প্রত্যেকটাকে ব্যালেন্স করে আমি যদি আমার নিজেকে ভালো রাখতে পারি, আমি কিন্তু আমার সোসাইটিকে কন্ট্রিবিউট করতে পারবো, আমার পৃথিবীকে কন্ট্রিবিউট করতে পারবো। অসাধারণ চমৎকার একটা নোটে আমরা শেষ করতে পারছি। অনেক ধন্যবাদ জাওয়াদ এবং ফায়েজা আপনাদেরকে, আপনারা সকাল সকাল এসে আমাদেরকে সময় দিলেন। দর্শক, আপনাদেরকেও ধন্যবাদ যে শেষ নোটে যেটা আসলে আমরা ভালো কিছু করতে চাই। আমি ভালো করা মানে দেশ সমাজ ভালো করা, এবং এই আমি ভালো করার জায়গা থেকে আমার নিজের ভালো থাকাটা জরুরি, সেটা শারীরিক, মানসিক এবং কাজের জায়গাতে অবশ্যই। এবং আমরা যেমন আজকে শুরু থেকেই দেখছিলাম যে তরুণরা যেভাবে আগামীর বাংলাদেশকে দেখতে চায়, আগামীর বিশ্বকে দেখতে চায়, সেই স্বপ্নের পথে তারা কিন্তু কাজ করে যাচ্ছে। এবং এই কাজের জায়গাটা আমরা যদি আমাদের জায়গা থেকে সহযোগিতা না করি, তাহলে ওই নতুন বাংলাদেশ কখনোই ঘুরে দাঁড়ানো সম্ভব হবে না। সুতরাং নতুনদেরকে, তরুণদেরকে আপনার অবস্থান থেকে, আমার অবস্থান থেকে আমরা যদি তাদের কাজের অ্যাপ্রিসিয়েশনটা রাখি, সেটা আগামীর বাংলাদেশকে আরও সম্ভাবনাময় করবে। দর্শক, এই পর্যায়ে আমরা শেষ করছি। দেখা হবে আরেক নতুন সকালে। আজকের মতো এখানেই শেষ। শুভ সকাল।